মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। আজকে ক্লাস 5 এর 40 নম্বরের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব, অর্থাৎ ফাইনাল পেপার সলভ করব। আর এর পরেই কিন্তু তোমরা 6 উঠে যাবে, অর্থাৎ এটা কিন্তু ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তাই খুব মন দিয়ে যত্ন সহকারে খুব সুন্দর করে লিখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। উত্তরপত্রে লিখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ব্র্যাকেটে লিখবে ফাইনাল ক্লাস 5 সাবজেক্ট গণিত। প্রথমেই এমসিকিউ সলভ করছি। দেখো, 1 নম্বর 6 এর স্থানীয় মান 6 × 100। এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো, চিন্তা করো 6 × 100 সমান কত হবে? 600। তাহলে এমন একটা সংখ্যা পাবো যেখানে কি এই ফরম্যাটটা থাকবে, অর্থাৎ 6 এর পরে দুটো সংখ্যা থাকতে হবে। চিন্তা করো 6 এর পরে এখানে 3টে সংখ্যা আছে, এখানে দেখো 6 এর পরে কিন্তু দুটো সংখ্যা আছে। এক্ষেত্রে শতকের সংখ্যাটা কিন্তু 6, তাই না? তার জন্য বি নাম্বার উত্তরটি হবে আমাদের সঠিক, অর্থাৎ 0630। এবার উত্তরটা কিভাবে লিখবে ভালো করে দেখে নাও। এভাবে লিখবে 1 তারপরে লিখবে 6 এর স্থানীয় মান 6 × 100। এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো, বি নাম্বার দিয়ে লিখবে 0630। কি বুঝতে পারলে তো? 2 নম্বর নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এখানে যতগুলো সংখ্যা আছে ভালো করে লক্ষ্য করো, 1 8 2, তাই না? প্রথম 3টে সংখ্যা চিন্তা করবো, 1 8 2। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো 1 8 মানে 182 ভাবো তুমি, এক্ষেত্রে 188 ভাবো, এটা দেখো 180। এইভাবে চিন্তা করো সোজাভাবে। আর অঙ্ক সবসময় সিম্পলভাবে চিন্তা করতে হয়, ঠিক আছে? 186। তুমি চিন্তা করো, পরের ডিজিটগুলো বাদই দিলাম, তো এর মধ্যে সব থেকে ছোট কোনটা? অবশ্যই সি নাম্বারটা, কারণ 180776 এটা আছে, অর্থাৎ 1,80,776। সঠিক উত্তরটি হবে সি নাম্বার। কীভাবে উত্তর লিখবে দেখো, 1 2 লিখবে নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, সি নাম্বার অপশন দিয়ে লিখবে 180,776। কি বুঝতে পারলে তো? এরপরে দেখো 3 নম্বর 138 × 29 সমান কত হবে বের করতে হবে আমাদের। এবার উত্তরটা দেখো, 29, এই যে 29 সংখ্যাটা কিভাবে লিখবো? 9 + 20, 9 আর 20 কত হয়? 29। এবার দেখো এই যে 138 কি লিখবো আমরা? 138 গুণ লিখবো 9, আবার এদিকে লিখবো 20, কারণ আমরা ডিজিটটা এইভাবে ভাঙলাম তো, 9 আর 20। তাহলে আমাদের সঠিক অপশনটি হবে সি নাম্বার, 138 গুণ 9 + 138 গুণ 20, উত্তরটি সঠিক, অর্থাৎ এটা হবে আমাদের সঠিক। এবার দেখো 4 নম্বর নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই সংখ্যা দুটি হলো, এই সংখ্যাগুলি দেখো। এবার আমি উত্তর বলছি, এইভাবে লিখবে। দেখো নিচে যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই সংখ্যা দুটি হলো, ডি নাম্বার উত্তর দিয়ে লিখবে 12 ও 15। কীভাবে আসছে দেখো, 12 যদি আমরা 3 দিয়ে লসাগু করি কত আসছে? 4 3 4 12, আর 3 5 15। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাহলে কমন পার্টটা কি? 3, তাই কি না? তাহলে কমন পার্টটা কি? 3। তাহলে প্রশ্নতে বলছে কি যে সাধারণ উৎপাদক 3 হতে হবে, আমাদের কিন্তু এটা মিলে গেল, তার জন্য সঠিক উত্তরটি হবে ডি নাম্বার। 5 নম্বর দেখো, 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো, কোনটা হবে আমাদের সেটা লিখতে হবে। এইভাবে লিখবে 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো, কি হবে? 2 × 5 ডিভাইডেড বাই কি লিখবো? 3 × 5, অর্থাৎ অপশন নাম্বার ডিটা হবে আমাদের সঠিক। তুমি চিন্তা করো, এই 5 তো উপরে আছে, নিচে আছে, যদি আমি কেটে দিই তাহলে কি থাকছে? 2/3 থাকছে না? আমাদের তো এখানে 2/3 আছে, তার জন্য সঠিক উত্তরটি কিন্তু কি হবে? ডি নাম্বার, 2/3, আর উপর নিচে কি করবো? 5 দিয়ে গুণ করবো, তাহলে সঠিক উত্তরটি হবে ডি নাম্বার। 6 নম্বর দেখো, 1/4 3/32কে একই ভর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। এবার উত্তরটা দেখো, এই দেখো উত্তরটা। প্রথমত লিখবে 1/1.6, তারপরে লিখবে, এভাবে লিখে নাও, 1/4 3/32কে একই ভর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যায়, সি নাম্বার উত্তরটি এটা হবে। এবার কিভাবে হচ্ছে দেখো, 1/4 লিখলাম, কি করবো দেখো, উপরে 8 নিচেও 8 দিলাম, তাহলে 8 × 8 আর 4 × 32, তাহলে 32 হলো। এবার চিন্তা করো, 32 ফার্স্টেরটা তো এলো, আর সেকেন্ডেরটা তো 32 আছেই, তাহলে হরটা কি একই হচ্ছে, অর্থাৎ সি নাম্বারে লক্ষ্য করো, দুটোর ক্ষেত্রে কিন্তু হরটা আমাদের একই আছে 32, তার জন্য সঠিক উত্তরটি হবে কি? সি নাম্বার, 8/32 আর 3/32, কারণ এই ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কি 32 হচ্ছে কি হর। 7 নম্বর দেখো, 1/5 + 2/5 এর সমস্যাটা আমাদের বের করতে হবে। 1/1.7 লিখলে তারপরে লিখবে 1/5 + 2/5। এবার চিন্তা করো, উভয়ের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 5 লিখলাম নিচে। এবার দেখো এখানে কি হবে? 5 আছে, তাই উপরে 1, আর এখানে কি আছে? 2, তো 1 আর 2 যোগ করলাম, কত হবে? 1 আর 2 যোগ করলে 3 হবে, অর্থাৎ 3/5, অর্থাৎ 2 নম্বর উত্তরটি, অর্থাৎ 3/5 উত্তরটি হবে সঠিক। কি বুঝতে পারলে তো? 2 নম্বরে দেখো বলছে সত্য মিথ্যা টি অর এফ। 1 নম্বর দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে, উত্তর দিয়ে লিখবে বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে লিখবে এফ। এবার আমরা এর কারণটা লিখবো, যেমন দুটি মৌলিক সংখ্যা আমি চিন্তা করতে পারি 11 এবং 13, এদের গসাগুটা কি হবে দেখো, 11 ও 13 লিখলাম, 1 দিয়ে কমন দিলে কত হবে? 11 আর 13 হবে। এবার চিন্তা করো, এই একটা কিন্তু এদের গসাগু, কারণ কমন ফ্যাক্টর কিন্তু এক্ষেত্রে 1, অর্থাৎ 1,
তো নির্ণয় গসাগু কি হবে 1, যা উক্ত সংখ্যা বলতে কি এই 11 এবং 13 থেকে কিন্তু সর্বদাই ছোট, কিন্তু আমাদের বিবৃতিতে বলছে যে বড় হতে হবে, তার জন্য উত্তরটি কি হবে মিথ্যা হবে। কি বুঝতে পারলে তো? এবার দেখো 2 নম্বর, 10,001 সংখ্যাটিকে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মনে হবে 10, এই যেটা আছে এটাও কিন্তু আমাদের মিথ্যা হবে। কিভাবে দেখে নাও, বলছে 10,001 সংখ্যাটি হবে, আমরা এইভাবে লিখবো, 10,001 সংখ্যাটা এইভাবে লিখলাম। কি বুঝতে পারলে? এখানে দেখো এই যে এটা একক, দশক, শতক, হাজার, অযুত। ওকে, তো চিন্তা করো দশকের ঘরে কে আছে? 0, কিন্তু আমাদের এখানে বলছে কি অন্য কিছু। এখানে দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে কত? 0, আর আমাদের কোশ্চেনে কি বলা আছে দেখো, এখানে বলছে 10, তাহলে কি বিবৃতিটা কি ঠিক হচ্ছে? হচ্ছে না, তার জন্য বিবৃতিটা কি হবে মিথ্যা, কারণ এখানে 0 হচ্ছে। কি বুঝতে পারলে তো? এর পরেরটা দেখো আরো সোজা অঙ্ক, 225 টাকা মূল্যের 221টি বই এর দাম এত হবে, এটা কি ঠিক না? এটাও মিথ্যা। কেন? দেখো 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম হবে, এই দুটোর কি গুণফল হবে, অর্থাৎ এটার এবং এটার গুণফল হতে হবে। তাই বিবৃতিটা কি হবে মিথ্যা, কারণ এত টাকা মূল্যের 221টি বইয়ের দাম কি হবে এই মাল্টিপ্লিকেশন ফর্ম, অর্থাৎ গুণ আকারে লিখতে হবে, কিন্তু এখানে আছে কি যোগ আকারে আছে, তার জন্য বিবৃতিটি কি হবে মিথ্যা। এবার দেখো 2.4 অর্থাৎ 2.4, 2 নম্বর প্রশ্নটা দেখো, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22কে বিভাজ্য করতে হবে। এবার দেখো অ্যান্সারটা, এটাও খুব সোজা একটা অঙ্ক, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 এবং 22 বিভাজ্য। বিবৃতিটি সত্য, কারণ দেখো 22, 55, 11 দুগুণ 22, 5 11 55, অর্থাৎ 11 থেকে কিন্তু দুটোকেই ডিভিজিবল করা যাচ্ছে, অর্থাৎ ভাগ করা যাচ্ছে, তার জন্য বিবৃতিটা কি হবে সত্য হবে। 2-5 নম্বর দেখো, 0.5 লেস দেন 0.005, এটা তো দেখেই মনে হচ্ছে মিথ্যা, কারণ কি বলতো, এই যে এটা কি, এটা তো 0.005, তাই না? 0.05 এটা তো অনেক ছোট এটার থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা লেস দেন হলে পরে হতো, কিন্তু এখানে ব্যাপারটা তো উল্টো করে আছে না, তাহলে বিবৃতিটি কি হবে মিথ্যা, কারণ 0.5 সর্বদাই 0.05 থেকে বড় হবে, অর্থাৎ এটা সবসময় এর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে আছে বিবৃতিটি অন্য, অর্থাৎ উল্টো করে দেওয়া আছে, তার জন্য কি হবে বিবৃতিটি হবে মিথ্যা, কারণ আমাদের যুক্তিতে এটা বড় হয় এটা ছোট হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো উল্টো করে দেওয়া আছে, এটা বড় আছে এটা ছোট আছে, তার জন্য এক কথায় বলবো যে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। কি বুঝতে পারলে? 2-6 নম্বর দেখো, এই একটা স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা এলো, এদিকে আরেকটা স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা আছে, সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা, অবশ্যই এটাকে বাড়ি দিলে এটাকে তো ছেদ করবেই, বাড়ি দিলে ছেদ করবে না, তার জন্য কি হবে বিবৃতিটি সত্য, ব্র্যাকেটের মধ্যে লিখবে টি। এবার দেখো 2-7 আয়তাকার চিত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ফর্মেটি ভুল, কারণ বিবৃতিটি কি মিথ্যা হবে। কেন? কারণ আয়তাকার চিত্রের পরিসীমা হয় আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য, কি হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ব্র্যাকেট থাকতে হয়, কিন্তু এক্ষেত্রে তো নেই, তার জন্য বিবৃতিটা কি হবে মিথ্যা। প্রত্যেকটা কোশ্চিন খুব যুক্তি সহকারে লিখবে, কারণ এটা কিন্তু ফাইনাল, বলছে আমি ফাইনাল, তাই খুব যুক্তি সহকারে লিখবে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন বলছে এই স্তম্ভ মিলাও, কয় স্তম্ভ আছে এবং ক্ষয় স্তম্ভ আছে দেখে নাও, এই যে ডিজিটগুলো দেখলে, এবার এটার উত্তর দিচ্ছি দেখে নাও। এইভাবে একটা ছক বানিয়ে নিবে সুন্দর করে, দেখো কয় স্তম্ভ, ক্ষয় স্তম্ভ লিখলাম, এই যে সংখ্যাটা লিখলাম, এর সঠিক অপশনটি হবে এটা, দেখো এর মধ্যেই দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা এখানে ভাঙিয়ে লিখলাম, আর এই সংখ্যাটাকে এখানে ভেঙে লিখলাম, মানে প্রশ্নের মধ্যে ভেঙে আছে, সেটা সঠিক করে আমাদের সাজাতে হবে। তো এটার উত্তর হবে এটা, আর এটার উত্তর হবে এটা, আর এটার উত্তর হবে এটা, দেখো 25,520, ভালো করে লক্ষ্য করো। ওকে, এরপর দেখো বলছে 2-3 নম্বর, যে কোনো 3টি করতে বলছে, আমি সবগুলোই করে দিচ্ছি, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ আছে, পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো। এবার অ্যান্সার সেটা লক্ষ্য করো, এইভাবে লিখবে, দেখো কয় স্তম্ভ দেবে, এদিকে কয় স্তম্ভ দেবে, এদিকে স্কেল দিয়ে টোটাল বাউন্ডারি করে দেবে, সরলরেখার সঙ্গে প্রান্তবিন্দু নেই, তোমরা এর আগের মডেল অ্যাক্টিভিটিতেও এগুলো সলভ করেছো, তোমরা ভালো করেই জানো। তো দেখো সরল রেখাংশ, দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মি একটি প্রান্তবিন্দু আছে, সমবিন্দু সরলরেখা একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী, তাহলে এটা হলো টোটাল এটা বক্সটা। ওকে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখা হলো, এবার আমি পরের কোশ্চেনে যাচ্ছি তাহলে। হ্যাঁ, 4-1 নম্বর প্রশ্ন দেখো, √144 অর্থাৎ √এর মধ্যে 144 আছে, এটা তো দেখে বলা যায় 12 × 12 হবে, কারণ 12 × 12 এটাই কি হয় 144 হয়, তাই কি না? 144 হয়, তো অবশ্যই একটা 12 বেরোবে, অর্থাৎ অ্যান্সার হবে 12। এবার কিভাবে করলাম, কিভাবে লিখবে সেটা দেখে নাও। দেখো প্রথমত লিখবে 4-1, তারপর লিখবে 144, অ্যান্সার দিয়ে লিখবে 12। এবার কিভাবে আসছে যুক্তিটা দেখো, 3 দিয়ে দিলাম 144কে কত হবে 48, তাকে এবার 3 দিয়ে দিলে পরে 16, এবার 4 দিয়ে করলে কত 4, বুঝতে পারলে? এটা তো সিম্পল লসাগু। আচ্ছা, এবার দেখো তাহলে কি আসছে 144, তাহলে কি আসবে ভাঙলে পারে কি পাচ্ছে 3 × 3 অর্থাৎ 3 × 3, আর এদিকে আসছে 4 × 4 অর্থাৎ 4 × 4। এবার দুটো 3-এর থেকে একটা 3 বেরিয়ে আসে রুটের মধ্যে থেকে, তাহলে একটা 3 বেরিয়ে আসলো, আর এখান থেকে দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে আসলো, 3 × 4 3 4 12, অর্থাৎ অ্যান্সারটি হবে 12। ওকে,
এরপরে একটা খুব সোজা একটা বিয়োগ করতে বলছে, দেখো 18/18 মাইনাস 15/18 লঘিষ্ঠ আকারে লেখো। তো দেখো এই দেখো অ্যান্সার এভাবে লিখবে 4.2 অর্থাৎ 4.2 18/18। দেখো দুজনের যে কমন ব্যাপার সেটা হচ্ছে 18 লসাগু, তো 18টা লিখলাম আমি নিচে, কমন যে ব্যাপারটা সেটা লিখলাম 18। এবার 18-র মধ্যে 18, এইটা তো উপরে 18 আছে লিখলাম, এদিকে 15 আছে। 18 থেকে 15 বিয়োগ করলে কত হয়? অবশ্যই 3 হয়। তো 3/18, এবার 3 6, দেখো 6-এর ঘর নামাতে বললে কত হয়? 3 6 18 অর্থাৎ 6, উপরে আসছে আমাদের 1, নিচে আসছে 6, তাহলে আমাদের অ্যান্সারে কী হবে? 1/6 অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? অ্যান্সারটা হবে কী হবে? 1/6। দেখো 4-এর 3 নম্বরটা একেবারে সোজা একটা অঙ্ক। দেখো বলছে যে 6 পূর্ণ 5/3 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। মুখোমুখি বলে দেওয়া যায় 3 6 18 আর 5 যোগ করলে কত হয়? 23, তাই না? অর্থাৎ 23/3 আসবে অ্যান্সার। দেখো এইভাবে লিখবে খাতায়, 3 6 18 আর 5 যোগ করলে কত হয়? 23, তাহলে 23/3 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো বলছে যে 4.4 তোমার কাছে 4 টাকা 50 পয়সা জমা ছিল, আমি 15 টাকা 50 টাকা 15.50 টাকা দিলাম, অর্থাৎ 15.5 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা আছে সেটা করতে হবে। তো এদিকে 4.5 টাকা, এদিকে 15.5 টাকা, 4.5 টাকা 15.5 টাকা, টাকার অঙ্ক তো খুব সোজা লাগে, তাই না? তাহলে 4.5 টাকা 15.5 টাকা কয় টাকা হয়? মুখোমুখি বলে দেওয়া যায় 20 টাকা। কীভাবে হয়? এটা এইভাবে করবো। দেখো প্রথমত লিখবে 4.50, তারপরে 15.50, এটা যোগ করলে কত? 0 0 0ই হবে, 5 আর 5 10 0, তাই না? হাতে 1 আছে, আর 4 আর 5 কত? 9, আর হাতে রেখে 10-এর 0, আর 2, আর হাতে রেখে 1, আর হাতে রেখে কী হবে? 2, অর্থাৎ 20.00। আমার কাছে মোট 20 টাকা থাকবে। কি তোমার কাছে 20 টাকা আছে তো? আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা বলছে, 5-এর 1 নম্বরটা খুব সোজা একটা অঙ্ক। তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, তাহলে আমার বর্তমান বয়স কত হবে? 36-এর থেকে 25 বিয়োগ করলে অবশ্যই আমরা বলতে পারি যে 11 বছর। তো যাই হোক, 11-এর সাথে 2 যোগ করতে হবে, আর 36-এর সাথে 2 যোগ করতে হবে, দুটাকে যোগ করতে হবে, টোটাল আসবে 51। মুখোমুখি করলে এটাই আসে, আমি অ্যান্সার বলে দিচ্ছি। তাও 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো উত্তরটা করি। এভাবে লিখবে মায়ের বর্তমান বয়স, প্রথমত প্রশ্ন নাম্বার দিবে, প্রশ্ন নাম্বার না দিলে আবার প্রবলেম, তাই না? 5.1 অর্থাৎ 5.1, মায়ের বর্তমান বয়স কত আছে? 36 বছর। কোশ্চেনে দেখো দেওয়া আছে আমি আমার মায়ের থেকে 25 বছরের ছোট, কন্ডিশন অনুসারে হলে পারে আমার বর্তমান বয়স হবে 36 - 25, কত হবে? বিয়োগ করলে আসবে 11 বছর। 2 বছর পর আমার বয়স কত হবে? 11 আর 2 যোগ করলে কত হয়? মুখোমুখি করা যায়, কত হয়? 13 বছর। আর 2 বছর পর আমার মায়ের বয়স কত ছিল? 36 ছিল, 36 সাথে 2 যোগ করলে কত হয়? 36 আর 2 কত হবে? 38 বছর। 2 বছর পর আমার এবং আমার মায়ের বয়সের সমষ্টি কত হবে? 38, আর দিকে 13টাকে যোগ করতে হবে, কত আসবে? 51, 51 বছর। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। কি বুঝতে পারলে? 5-এর 2 নম্বর প্রশ্ন দেখো একেবারে সোজা, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো 45 এবং 75। এর জন্য নাম্বার বরাদ্দ আছে কিন্তু 4 নাম্বার, খুব সুন্দর করে করতে হবে। কোশ্চেনটা দেখা হলো, এবার আমি অ্যান্সার বলছি। দেখো প্রথমত 45 লিখবে, 45কে দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়? 15, 15কে 3 দিয়ে ভাগ করলে হয় কত? 5, আর এদিকে দেখো 75, 75কে 3 দিয়ে ভাগ করলে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, তাই না? তাহলে এবার দেখো 45-এর মৌলিক উৎপাদকগুলি হলো 3 3 5, আর 75-এর মৌলিক উৎপাদকগুলি হবে কত? 3 5 5। এবার চিন্তা করো নির্ণয় লসাগু কি হবে? এখানে একটা 3 আছে লিখলাম, এখানে একটা 3 আছে, তাহলে এই দুটো 3-এর থেকে একটা 3 আসলো, আর এখানে এক্সট্রা একটা 3 আছে, এক্সট্রা 3 আমি এখানে লিখে দিলাম। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে দুটো 5-এর থেকে একটা কমন হিসেবে এখানে নিয়ে আসলাম, মৌলিক উৎপাদক চিন্তা করলে এটাই আসে। আর এক্সট্রা একটা এখানে 5 বসে আছে, এখানে 5টা এখানে বসিয়ে দিলাম, তাহলে 3 3 9, 5 5 25, অর্থাৎ 25 × 9 কত হয়? 225। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 225। কি ক্লিয়ার তো? এবার দেখো 5-এর 3 নম্বরটা, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলছে 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? প্রথমত বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলছে 40, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? 40 × 40 1600, আর 1600-র সাথে কি করবো আমরা? 6 দিয়ে গুণ করবো। যাই হোক, চলো আমরা অ্যান্সারটা দেখছি। তো প্রথমত এইভাবে লিখবে, দেখো 5.3 প্রশ্ন নাম্বারটা অবশ্যই লিখতে হবে কিন্তু। বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। এবার দেখো সুন্দর করে একটা ছবি আঁকবো, এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র, যার কি 4টে বাহুই কি সমান, এই যে 40 40 40 40, ক্লিয়ার? আঁকলাম। এবার বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু, বাহু কত আছে? 40, তাহলে 40 × 40 কত হবে? 4 4 কত? 4 আর 4 গুণ করলে কত হয়? 4 4 16, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য দুটো এখানে বসিয়ে দেবো। টেকনিক্যালি ভাবো, 4 4 16 বসাইলাম, আর এখানে একটা শূন্য, এখানে শূন্য, এই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম। তুমি নর্মাল গুণ করে দেখো, এটাই আসবে। এটা এত কি? এত বর্গমিটার। ওকে, এবার চিন্তা করো প্রতি বর্গমিটার, প্রতি বর্গমিটার মানে কি? প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, বুঝতে পারলে তো? তারপরে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হচ্ছে কত? 6 টাকা। তাহলে 1600 বর্গমিটার ঘাস লাগাতে কত খরচ হবে? 1600 × 6, অর্থাৎ 1600 গুণ লিখবো 6, এইটাকে গুণ করলে কত হবে? দেখো 0 0 আসবে, 0 0 আসবে, 6 6 36 6, আর 6কে 6, আর 3 কত হবে? 9, অর্থাৎ 9600, অর্থাৎ 9 6, তারপরে দুটো শূন্য, এত কি? এত টাকা। বুঝতে পারলে তো? এবার সুন্দর করে অ্যান্সার লিখে দেবে, ঘাস লাগাতে মোট 9600 টাকা, অর্থাৎ 9600 টাকা বা 9600 টাকা খরচ হবে। কি বুঝতে পারলে? ওকে।
5-এর 4 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং, দারুণ মজাদার আমার কাছে মনে হচ্ছে। দেখো একটা ছবি দিয়ে আছে, এখানে এইটুকুর দৈর্ঘ্যটা কত 6। আগে ছবিটা ভালো করে বুঝি। এতটুকুর দৈর্ঘ্য 6, তাহলে চিন্তা করে এতটুকু দৈর্ঘ্য 6 হবে, এতটুকু দৈর্ঘ্যও 6 হবে, তাহলে মানে এই পার্টটার এটা কত, এটাও কিন্তু 6 হবে। ক্লিয়ার তো? এবার চিন্তা করো এখান থেকে এতটুকুর মান কত 4, তাহলে এখান থেকে এতটুকুর মানও কী হবে 4, তাহলে এতটুকুর মানও কিন্তু 4 হবে, তাহলে এটা হবে কিন্তু 4। দেখো মুখে মুখে ক্যালকুলেশন হয়ে গেল, তাই কি না? তাহলে 6 আর 4 গুণ করলে যা হবে অ্যান্সার, না 6 আর 4 যোগ করবো, তাকে 2 দিয়ে গুণ করবো। এবার বলছে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। তো এই ঘষা অঞ্চল বলতে এই অঞ্চলটার পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। এবার অ্যান্সারটা দেখো, প্রথমত প্রশ্ন নাম্বার দেবে 5.4, তারপরে দেখো এইভাবে ছবিটা আঁকবে, আঁকার পরে এই ঘষা অঞ্চলটাকে ডিনোট করবে 10, এটা যেটা আছে বললাম। উপরে চিত্র থেকে এইভাবে লিখবে, কিন্তু লেখাটা একটু স্ট্যান্ডার্ড করো, সব থেকে বেটার করো, আর সব থেকে বেশি নাম্বার তোলো। দেখো উপরে চিত্র থেকে, এই চিত্র থেকে আমি কি বুঝছি যে ঘষা অঞ্চলের দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা যেটা বড় সেটা হয় দৈর্ঘ্য। এখানে সব থেকে বড় কোনটা, 6 মিটার, তাহলে লিখবো 6 মিটার। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 4 মিটার, তো 4 মিটার এখানে লিখলাম। ঘষা অঞ্চলের পরিসীমা কি হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি হয়, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো আমি সেটাই লিখলাম। এবার কি করবো, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান লিখলাম হচ্ছে 6, আর প্রস্থের জায়গায় প্রস্থের মান লিখলাম 4, তাহলে 2 × এটা লিখবো 6 + 4, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10, অর্থাৎ 2 × 10, 10 × 2 = 20, অর্থাৎ 20 মিটার হবে অ্যান্সার। কি বুঝতে পারলে? ক্লাস 5-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক তাহলে কিন্তু শেষ হয়ে গেল। অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ও দাদার ক্লাসরুমে পেয়ে যাবে, অবশ্যই দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তুমি খুব ভালো থেকো।